আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা কোষের একটা মৌলিক ধারণা দিয়েছিলাম তোমাদের একটা উদাহরণের মাধ্যমে, যে কোষের মধ্যে কি কি থাকে, যে জিনিসগুলো আমরা সাধারণত খালি চোখে দেখতে পেতে পারি, এরকম একটা ধারণা দিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমরা কোষের ভেতরে অভ্যন্তরে একে একে পড়া শুরু করব। আসলে কোষের কি কি যে জিনিসগুলো পড়া দরকার তোমাদের, পরীক্ষায় লেখার মতো করে সেই জিনিসগুলো আমরা পড়া শুরু করবো। এখন কোষ সম্পর্কে তোমরা এর আগেও ডিটেলস পড়েছো, আমরা আবার নতুন করে পড়বো। যেহেতু এর আগে পড়েছো সেহেতু তোমাদের কাছে বিষয়গুলা সহজ হবে আশা করতেছি। তো কোষ পড়ার আগে কোষের সংজ্ঞা পড়তে হবে। এখানে কোষের সংজ্ঞা দেওয়া আছে, বিজ্ঞানী লুই এবং সিকেভিজের সংজ্ঞা দেওয়া আছে তোমাদের বইয়ে। এই সংজ্ঞাটা মুখস্থ করে নিতে হবে। বলা হয়েছে যে কোষ একটি বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা পরিবেষ্টিত সীমাবদ্ধ জীব ক্রিয়াকলাপের একক, যা অপর কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। এটা আমি লুই এবং সিকেভিজের সংজ্ঞা বললাম, দুই বিজ্ঞানীর নাম লুই এবং সিকেভিজ। তোমাদের বই আরও সংজ্ঞা দেওয়া আছে, আমার কাছে যে বইটা আছে সেটা হলো অক্ষরপত্র প্রকাশনের বই। তো এক এক বই এক এক রকম সংজ্ঞা দেওয়া থাকতে পারে, অসুবিধা নাই। তোমরা যেটা পাবা সেটা মুখস্থ করে নিবা, হুবহু মুখস্থ করে নিবা। তাহলে আমরা দেখলাম কোষ কাকে বলে। এরপরে আমরা যেটা পড়বো হলো কোষ তত্ত্ব। এটা তোমরা এর আগে পড়ো। কোষ তত্ত্ব পড়বো। কোষ তত্ত্ব, কোষ তত্ত্ব জিনিসটা হলো আসলে কোষের মানে এর মধ্যে মানে কোষের বৈশিষ্ট্য, কোষের সংজ্ঞা, কিভাবে উৎপত্তি, সব আছে কোষ তত্ত্বের মধ্যে। কোষ তত্ত্ব সর্বপ্রথম বিজ্ঞানী স্নেইডেন এবং থিওডর সয়ান এই কোষ তত্ত্ব প্রদান করে। এবং পরে আরও বিজ্ঞানী আছে, ভার্সু বলে একটা বিজ্ঞানী আছে, বিজ্ঞানী ছিল, উনি এই কোষ তত্ত্ব প্রদান করছেন। কোষ তত্ত্বের বলা হয়েছে কি, যে কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় এবং সাংগঠনিক একক। মুখস্থ রাখতে হবে তোমাদের এইগুলো, পরীক্ষায় খাতায় লেখার মতো করে তোমাদের এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যে কোষ তত্ত্বের মধ্যে প্রথমটা কি, তারপরে দ্বিতীয়টা বলা হয়েছে কোষ হলো জীবদের মৌলিক একক। মৌলিক একক মানে গাঠনিক একক, যে কিভাবে জীবদেহ গঠিত হয়, একটা পর একটা কোষ বিভাজিত হয়ে একটা কোষ থেকে দুটো হয়, দুটা থেকে চারটে হয়, এভাবে পুরো মানব দেহ বা জীবদেহ গঠিত হয়। সেটা মানুষও হতে পারে, উদ্ভিদ হতে পারে, বিভিন্ন প্রাণী হতে পারে। 3 নম্বর বলা হয়েছে পূর্বসৃষ্ট কোষ থেকে সকল কোষের সৃষ্টি হয়। অবশ্যই যেই কোষটা আমরা পাই সেই কোষটা নিশ্চিত করে অন্য কোনো কোষ থেকে সৃষ্টি, হঠাৎ করে একটা কোষ হয়ে গেল এরকম এখন হয় না। তবে বিজ্ঞানীরা ধারণা করে যে জীবের উৎপত্তি, তোমরা পড়েছো হলো 9-10 এই অধ্যায়টা পড়েছো, যে বংশগতি ও বিবর্তনে পড়েছো যে পৃথিবীতে বিজ্ঞানীরা ধারণা করে কিভাবে জীবের উৎপত্তি হয়েছে, একটা কোষ কিভাবে তৈরি হয়েছে। প্রথম মানে পৃথিবীর শুরুতে যখন জীবনের উৎপত্তি হয় তখন এই উৎপত্তিটা কিভাবে হয়েছে, ক্লাস 10-এ তোমরা বংশগতি ও বিবর্তন সম্ভবত দ্বাদশ চ্যাপ্টার, এইখানে তোমাদের এই পড়াটা ছিল। তো সেখানে একটা কোষ কিভাবে তৈরি হতে পারে এরকম একটা ধারণা দেওয়া আছে, কিন্তু এটা কোনো ধ্রুব সত্য না যে এভাবেই কোষ তৈরি হয়েছে। বিজ্ঞানীরা ধারণা করছে মাত্র যে জীব মানে পৃথিবীর যখন জীবের আগমন ঘটে সেই সময় সেই জীবটা যে কোষ দিয়ে তৈরি, প্রথম একদম পৃথিবীর শুরুতে যে জীবটা ছিল সেই জীবটাকে আমাদের মতো জীব ছিল না, আমাদের মতো জীব ছিল না, এরকম জটিল জীব ছিল না, একমাত্র এককোষী জীব ছিল। সেই কোষটা খুবই সরল ছিল, এরকম জীব ছিল। তো এই কোষটা কিভাবে তৈরি হয়েছে তোমরা 9-10-এর বংশগতি বিবর্তন এই অধ্যায় পড়েছো। তাহলে কোষ, এখন আমরা যে কোষগুলো দেখি মানে সেটা দেখা যাক বা না দেখাই, মাইক্রোস্কোপের নিচে দেখি না কেন, প্রত্যেকটা কোষ অবশ্যই অন্য তার পূর্বতন কোষ থেকে সৃষ্টি, মানে তার মা আছে, মাতৃকোষ থেকে সৃষ্টি। এটা হলো কোষতত্ত্ব। তাহলে কোষতত্ত্ব বলে তোমাদের 3টা বা 4টা পয়েন্ট দিতে হবে। এই 3টা 4টা পয়েন্ট যদি 2 মার্কের জন্য আসে তাহলে মুখস্থ করে ফেলবে যে কোষতত্ত্ব কি ব্যাখ্যা করো। তাহলে এরকম লিখে কোষতত্ত্ব কি ব্যাখ্যা করো, কোষতত্ত্ব কি ব্যাখ্যা করো, এরকম যদি আসে তাহলে তোমরা 2 মার্কের জন্য এটা লিখে দিতে পারবা, ঠিক আছে? তাহলে এটা মুছে ফেললাম। আচ্ছা, তাহলে আমরা এখন পড়বো কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ পড়বো। এখন কোষের প্রকারভেদ বলতে আসলে
এর আগে ক্লাস 9-10 এ পড়েছো বা 6-7 এ পড়েছো, গঠন, জীবদের গঠন ও কাজের এককে কোষ বলে। তাহলে গঠন আর হলো কাজ। এখন এই গঠন এবং কাজের উপর ভিত্তি করে কোষকে কি কি ভাগে ভাগ করা যেতে পারে আমরা সেটা দেখব। এখন গঠনের উপর ভিত্তি করে কিভাবে ভাগ করা যায় সেটা দেখি। মানে এই কোষের ভিতরে কি কি থাকে, কি দিয়ে কোষটা গঠিত, এটার উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। তোমরা পড়েছো এটা, একটা হলো প্রাকেন্দ্রিক কোষ, প্রাকেন্দ্রিক কোষ, আর একটা হলো সুকেন্দ্রিক কোষ। এই দুই ধরনের কোষ আছে, একটা হলো প্রাকেন্দ্রিক কোষ আর সুকেন্দ্রিক কোষ। এখন প্রাকেন্দ্রিক কথাটা অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু যদি বলা হয় প্রোক্যারিওটিক সেল, তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে যে প্রোক্যারিওটিক সেল কাজটা করে দেখি আমরা, এই জন্য মুছে দিলাম যে প্রোক্যারিওটিক সেল এটা, আর এটা হলো ইউক্যারিওটিক সেল। এখন প্রোক্যারিওটিক সেল কি জিনিস? প্রোক্যারিওটিক সেল হলো যে কোষের মধ্যে আমরা এর আগে দেখলাম, মানে এর আগের ক্লাসে আমরা দেখেছি যে কোষের মধ্যে কি কি থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, কোষ প্রাচীর থাকতে পারে, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, হ্যাঁ, কোষ ঝিল্লি থাকে, এই জিনিসগুলো দেখেছি। হ্যাঁ, প্রোক্যারিওটিক সেলে কি কি থাকে এর আগের ক্লাসে আমি তোমাদের বলেছি যে প্রোক্যারিওটিক মানে একটা কোষের মধ্যে কি কি থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, কোষ ঝিল্লি থাকে, কোষ প্রাচীর থাকে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই জিনিসগুলো থাকে। এখন প্রাকেন্দ্রিক সেল বা প্রোক্যারিওটিক সেল, এটার অর্থ হলো হচ্ছে আদি, ক্যারিওটিক মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়ন এই শব্দটা হলো, এই শব্দটার বাংলা হলো নিউক্লিয়াস। এখন আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। এখন আদি নিউক্লিয়াস বলতে পৃথিবীতে একটু আগে তোমাদের বললাম জীবনের, পৃথিবীতে যখন জীব আসা শুরু হয় তখনকার কোষগুলো কিরকম ছিল, এরকম আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ ছিল। এদের আমরা যে নিউক্লিয়াসটা এখন দেখলাম যে ডিমের কুসুম, এরকম নিউক্লিয়াস থাকবে, এর ভিতরে নিউক্লিওপ্লাজম থাকবে, যে নিউক্লিয়াসের ভিতরে আরো যে যে জিনিসগুলো থাকে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, একটু পরে সেগুলো পড়বো ইনশাআল্লাহ। এই জিনিসগুলো এই প্রোক্যারিওটিক সেলে থাকবে না, এই নিউক্লিয়াসটা এইভাবে থাকবে না, ঠিক আছে, নিউক্লিয়াসটা এইভাবে থাকবে না। তাহলে কেমনে থাকবে? নিউক্লিয়াসের ভিতরে যে জিনিসগুলো থাকে তোমরা এর আগের নাম পড়েছো, খালা এদিক দিয়ে যাওয়া আসা করলে কোনো অসুবিধা নেই, কিন্তু কথা বলা যাবে না, বুঝতে পারছেন? তাহলে প্রোক্যারিওটিক সেলের মধ্যে কি কি থাকে তোমরা এর আগে পড়েছো। নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে পড়েছো। নিউক্লিয়াসের ভিতরে থাকে একটা নিউক্লিওলাস, হ্যাঁ, এটা খালি চোখে দেখা যায় না। এটা যদি নিউক্লিয়ার মেমব্রেন হয় তাহলে এর জায়গায় জায়গায় ছিদ্র থাকে, এটার নাম হলো নিউক্লিয়ার রন্ধ্র, হ্যাঁ, এটাও খালি চোখে দেখা যায় না। এরপরে এর মধ্যে যে হলুদ লিকুইডের কথা বলেছিলাম কোষে, হ্যাঁ সরি নিউক্লিয়াসের ভিতরে হলুদ লিকুইড, ডিমের কুসুমের ভিতরে, সেটাকে বলেছিলাম নিউক্লিওপ্লাজম। এই যে এখন এখানে কি দেখা যায়, এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা দেখা যায় আর নিউক্লিওপ্লাজমটা দেখা যায়, কিন্তু নিউক্লিওলাস আমি একটু বড় করে দিয়েছি, এত বড় থাকে না সাধারণত, এই জিনিসটাও খালি চোখে দেখা যায় না। তাহলে আরো একটা জিনিস থাকে যেটা হলো খালি চোখে দেখা যায় না, সেটা হলো এর ভেতরে সুতার মতো পেঁচানো, সুতার মতো এক ধরনের একটা পার্ট থাকে, এক ধরনের পার্ট থাকে, একটা পার্ট থাকে সুতার মতো এক ধরনের জালিকা থাকে, যেটার নাম হলো ক্রোমাটিন তন্তু, যেটার নাম হলো ক্রোমাটিন তন্তু। এই জিনিসটা থাকে, কিন্তু আসলে এই জিনিসটা দেখা যায় না। হ্যাঁ, এখন প্রোক্যারিওটিক সেলে এইভাবে নিউক্লিয়াসটা থাকবে না, এই নিউক্লিয়াসের প্রপার নিউক্লিয়াসটা এরকম, হ্যাঁ সুকেন্দ্রিক নিউক্লিয়াসটা হয় এরকম, কিন্তু আসলে নিউক্লিয়াসটা প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়াস এইভাবে থাকবে না। কিভাবে থাকবে? এই যে খেয়াল করো, এই নিউক্লিয়ার মেমব্রেনটা থাকবে না প্রথমত। আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেন যদি না থাকে তাহলে এর ভেতরে যে নিউক্লিওপ্লাজম ছিল সেটাও থাকবে না, সেটা তো কোষের সাইটোপ্লাজমের সাথে মিলাই যাবে। তাহলে থাকবেটা কি হবে? এই নিউক্লিওলাস যেটা বললাম, মধ্যে এটা গোলাকার বস্তু, এটাও থাকবে না। তাহলে শুধুমাত্র ক্রোমাটিন জালিকা থাকবে, শুধুমাত্র ক্রোমাটিন জালিকা। তবে ক্রোমাটিন জালিকার মধ্যে আমার ব্যাপার আছে, সব ধরনের ক্রোমাটিন, ওই সুকেন্দ্রিক কোষের ক্রোমাটিন জালিকা আর এই প্রাকেন্দ্রিক কোষের ক্রোমাটিন জালিকা এক, হ্যাঁ এক, তবে একটু গঠন আলাদা।
এটা আমরা পরে যখন পরের অধ্যায়ে যখন পড়বো, পরে কয়েকটা অধ্যায় পরে আছে যে প্রাকেন্দ্রিক কোষের ক্রোমাটিন জালিকা কিরকম হয়, আসলে নিউক্লিওয়েড বলে, এটা দেখতে কেমন হয় তখন আমরা সেটা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো নিউক্লিয়াসে শুধুমাত্র ক্রোমাটিন জালিকা থাকে। এইরকম নিউক্লিয়াসকে কি বলবো আমরা? আদি নিউক্লিয়াস। তাহলে আদি নিউক্লিয়াসটা ব্যাপারটা আসলে আমার বিশ্বাস বুঝতে পারছো। আর হলো প্রাকেন্দ্রিক কোষে যে আমরা দেখলাম যে সাইটোপ্লাজম দেখলাম গত ক্লাসে, সাইটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে। এখন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে কি কি বোঝায়? সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে সেইগুলো। সাইটোপ্লাজমের মধ্যে কি কি থাকতে পারে? যেমন মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, প্লাস্টিড থাকতে পারে, গোলগি বডি থাকতে পারে। হ্যাঁ, এরকম আরও অনেকগুলো আমরা পড়বো একটু করে ইনশাল্লাহ এগুলো। তো এই জিনিসগুলো থাকতে পারে, রাইবোসোম থাকতে পারে। এখন এই প্রোক্যারিওটিক সেলে মানে প্রাকেন্দ্রিক কোষে, ধরো এটা একটা প্রাকেন্দ্রিক কোষ, নিউক্লিয়াসটা এভাবে থাকবে না, নিউক্লিয়াসটা থাকবে কেমন? এটা যেহেতু সুকেন্দ্রিক না, তার মানে শুধুমাত্র ক্রোমাটিন জালিকা থাকবে। আসলে কি দেখতে এরকম দেখায় না? নিউক্লিওয়েডের মতো। নিউক্লিওয়েড কিরকম একটু অন্য ক্লাসে তোমাদের দেখাবো ইনশাআল্লাহ। তাহলে আর ভিতরে যে সাইটোপ্লাজম সেগুলোও থাকবে। হ্যাঁ, তার মানে এটা প্রাকেন্দ্রিক কোষ, এটা হলো প্রাকেন্দ্রিক কোষ। তাহলে সাইটোপ্লাজমে অঙ্গাণু কি থাকে? এখানে মাত্র শুধুমাত্র সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রাইবোসোম থাকে। রাইবোসোম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু একটাও থাকবে না। তোমার ধরো গোলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, যত অন্যান্য যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে একটাও থাকবে না। হ্যাঁ, তবে রাইবোসোমের মাত্র প্রকারভেদ আছে। হ্যাঁ, রাইবোসোম দুই ধরনের হয়, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S। এখন বলবা যে স্যার 70S কি 80S কি, একটু পরে তোমাদের বলবো ইনশাআল্লাহ। ভাই একটু সামনে পড়া আছে তখন বলবো। তো কি ধরনের রাইবোসোম থাকে এখানে? এখানে শুধুমাত্র 70S রাইবোসোম থাকে। 70S রাইবোসোম থাকে। শুধু জেনে রাখো যে 70S 80S এগুলো হচ্ছে রাইবোসোমের প্রকারভেদ। রাইবোসোম দুই প্রকার, একটা হলো 70S, একটা হলো 80S। আচ্ছা, তাহলে এখানে একটা বড় প্রশ্ন আছে যে বলবা যে স্যার এখানে তো মাইটোকন্ড্রিয়া নাই। মাইটোকন্ড্রিয়া তো নাই, তাহলে জীবনী শক্তি, এখানে তো মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে এই শক্তি কই থেকে পাই? এখানে এই কোষের শক্তি উৎপন্ন হয় কই থেকে? এটা তো একটা জীব। তাহলে যদি জীব হয় তার মানে জীবের সার্ভাইভ করার জন্য, বেঁচে থাকার জন্য, চলাচলের জন্য অবশ্যই শক্তির প্রয়োজন। সেটা উদ্ভিদ হোক, প্রাণী হোক, অণুজীব হোক, অবশ্যই শক্তির প্রয়োজন। এই শক্তিটা কোথা থেকে আসে? এটা একটা বড় ধরনের প্রশ্ন। এর মাইটোকন্ড্রিয়া নাই, তার মানে শক্তি উৎপাদন হয় না, তাহলে কই থেকে আসে? হ্যাঁ, আসলে আসে হলো, খেয়াল করো, এই এই প্রোক্যারিওটিক কোষের ভেতরের একটা আবরণ থাকে, এই যেটাকে কোষ ঝিল্লি বলে। এই কোষ ঝিল্লির ভেতরে এক জায়গায় কুচকানো অংশ থাকে, যেটা নাম হচ্ছে মেসোসোম। যেটা নাম হলো মেসোসোম। মেসোসোম বা জোম বলতে পারো, মানে ইংরেজিতে মেসোজোম। এটাকে কেউ জোম বলে, কেউ সোম বলে। তুমি জোম বলতে পারো, সোম বলতে পারো, সমস্যা নেই। মেসোজোম, এই অংশটাকে মেসোজোম বলে। এখন মাইটোকন্ড্রিয়ার যে ফ্যাক্টরের কারণে বা যে কারণে যেভাবে শক্তি উৎপাদন করে যে প্রক্রিয়া, এখানে সেই প্রক্রিয়াটা সংঘটিত হয়। এই কোষে শক্তি উৎপাদন করে, ওই শক্তি দিয়ে এই প্রাকেন্দ্রিক কোষগুলো সার্ভাইভ করতে পারে। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। এছাড়াও প্রাকেন্দ্রিক কোষে আরেক ধরনের ডিএনএ পাওয়া যায়, যেটার নাম হলো প্লাজমিক ডিএনএ। অনেক সময় গোলাকার ডিএনএ পাওয়া যায়। দেখো গোলাকার ডিএনএ। এখন ডিএনএ কি ক্লাস 9 পড়েছো, আমরা আবার পড়বো। এই ভাই আছে ডিএনএ ডিটেলস করবো, ইনশাআল্লাহ। গঠন কিরকম হয়, হ্যাঁ, দেখতে কিরকম, সবকিছু করবো ইনশাআল্লাহ, রাসায়নিক গঠন সবকিছু। তাহলে আমরা প্রাকেন্দ্রিক কোষ পড়লাম। এরপরে আমরা পড়বো হলো সুকেন্দ্রিক কোষ। এখন সুকেন্দ্রিক কোষ মানে একটু আগে এটা সহজ হবে তোমাদের জন্য। সুকেন্দ্রিক কোষ মানে যেই কোষের নিউক্লিয়াস সুগঠিত। আর নিউক্লিয়াস সুগঠিত মানে একটু আগে তোমাদের দেখালাম, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, হ্যাঁ, জায়গায় জায়গায় ছিদ্র থাকবে, যেগুলো কিন্তু নিউক্লিয়ার রন্ধ্র বলে। এরপরে একটা নিউক্লিওলাস থাকবে, এরপরে নিউক্লিওপ্লাজম থাকবে। খেয়াল করো, সবই আছে। নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন জালিকা থাকবে, এই জিনিসগুলো থাকবে। তার মানে কোষের এই নিউক্লিয়াসটা যদি একবার সুগঠিত অবস্থায় থাকে, মানে নিউক্লিয়াসের ভেতরে যে জিনিসগুলো থাকা প্রয়োজন হুবহু ঠিক সেই জিনিসগুলোই থাকবে। এইরকম নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে বলা হয় ইউক্যারিওটিক সেল, সুকেন্দ্রিক কোষ। আসলে কেন্দ্রিক শব্দের ইংরেজি হলো নিউক্লিয়াস,
কেন্দ্রিকা, নিউক্লিয়াস, নিউক্লিয়াস শব্দের বাংলা অর্থই হলো কেন্দ্রিকা। তাহলে বুঝতে পারছো আমার বিশ্বাস যে প্রোক্যারিওটিক সেল কিরকম হয়, এরপরে ইউক্যারিওটিক সেল কিরকম হয়। এরপরে আমরা তাহলে গঠনের ভিত্তিতে প্রকারভেদ করলাম। এখন আমরা কোষের প্রকারভেদ করব হলো কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো দেহকোষ, আর একটা হলো জননকোষ। এখন দেহকোষ কোনগুলা আর জননকোষ কোনগুলা? দেহকোষ সহজ, যে দেহকোষ হলো দেহ গঠন করে যে কোষগুলো, যেমন হাত, পা, মাথা, বিভিন্ন শরীরের যে অন্য যে অর্গানগুলো আছে, মানে অঙ্গগুলো আছে, যেমন জিহ্বা, কান, নাক, চোখ, সব কিছু হলো দেহকোষ। দেহ গঠনে অংশগ্রহণ করে যে কোষগুলো, সেই কোষগুলোকে আমরা কি বলবো? দেহকোষ বলবো। এখন শরীরের অভ্যন্তরে যে অঙ্গাণুগুলো আছে, যেমন ফুসফুস, যেমন হৃৎপিণ্ড, কিডনি, এখানে যে কোষগুলো আছে এগুলোও কি দেহকোষ? হ্যাঁ, এগুলোও দেহকোষ, কারণ এগুলো দেহেরই অংশ। এগুলো আমি একটু আগে যে নামগুলো বললাম, সেই নামগুলোর বাইরে যেগুলো আমরা দেখতে পাই সেগুলো দেহের অংশ, ভেতরে যে কোষগুলো আছে শরীরের অভ্যন্তরে সেগুলো দেহের অংশ। তাহলে এটা হলো দেহকোষ। তার মানে দেহ গঠন করে যেই কোষগুলা, সেই কোষগুলাকে কি বলবো আমরা? দেহকোষ। আর তাহলে জননকোষ কাকে বলবো? জননকোষ হলো সাধারণত এই কোষগুলো খালি চোখে কখনোই দেখা যাবে না, খালি চোখে কখনোই দেখা যাবে না। তাহলে খেয়াল করো, এই জননকোষ বলতে আসলে আমরা বুঝি গ্যামেট। গ্যামেট শব্দের অর্থ হলো গ্যামেট। এখন গ্যামেট কি জিনিস? গ্যামেট হলো, দেখো, গ্যামেট হলো একটা হলো শুক্রাণু আর ডিম্বাণু। এখন শুক্রাণু আর ডিম্বাণু এই কোষটাকে খালি চোখে দেখতে পাবো? আর দেখতে পাবো, শরীরের বাইরে উৎপন্ন হয় না। হ্যাঁ, এগুলো শরীরের অভ্যন্তরে উৎপন্ন হয়। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু, উদ্ভিদের ক্ষেত্রেও শুক্রাণু এবং ডিম্বাণু আছে। হ্যাঁ, উদ্ভিদের ফুলে যে পুংরেণু বা পরাগ রেণু তৈরি হয়, সেখান থেকে শুক্রাণু তৈরি হয়। হ্যাঁ, আবার উদ্ভিদের ফুলে স্ত্রীস্তবক, যেটা, এই স্ত্রীস্তবকে তিনটা অংশ থাকে। একটা হলো গর্ভমুণ্ড, একটা হলো গর্ভদণ্ড, একটা হলো গর্ভাশয়। এই গর্ভাশয়ের অভ্যন্তরে কি তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়। আমরা পরের ক্লাসগুলোতে, পরে কয়েকটা উদ্ভিদের প্রজনন, এই চ্যাপ্টারে পড়বো ইনশাআল্লাহ, 10ম অধ্যায়, যে ডিম্বাণু কিভাবে তৈরি হয়, শুক্রাণু কিভাবে তৈরি হয়। ক্লাস 9-10 বইও তোমরা পড়েছো। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু উদ্ভিদের ক্ষেত্রে এবং প্রাণীর ক্ষেত্রে এইগুলো হচ্ছে জননকোষ। তার মানে শুক্রাণু এক ধরনের কোষ, ডিম্বাণু এক ধরনের কোষ। এখন শুক্রাণু দেখতে কিরকম হয়? প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু দেখতে ব্যাঙাচির মতো এরকম হয়, তাই না? ডিম্বাণু দেখতে গোলাকার হয়, এরকম গোলাকার হয়। মধ্যে গোল দিয়ে নিউক্লিয়াস বোঝানোর জন্য গোল দিয়েছে, নিউক্লিয়াস বোঝানোর জন্য। এখন একটা বিষয় মাথায় রাখো, শুক্রাণু এবং ডিম্বাণু উন্নত জীবের ক্ষেত্রে, সেটা উদ্ভিদও হতে পারে, প্রাণীও হতে পারে, উন্নত জীবের ক্ষেত্রে শুক্রাণু অবশ্যই হ্যাপ্লয়েড হবে। হ্যাঁ, ডিম্বাণু অবশ্যই হ্যাপ্লয়েড হবে। শুক্রাণু এবং ডিম্বাণু অবশ্যই হ্যাপ্লয়েড হবে, কারণ এই শুক্রাণু এবং ডিম্বাণু মানে জননকোষ, এটা মিওসিসের মাধ্যমে উৎপন্ন হয়। এখন মিওসিস কি? একটা কোষ বিভাজন প্রক্রিয়া। পরের অধ্যায়ে আছে কোষ বিভাজন। এই অধ্যায়ে আমরা পড়বো ইনশাআল্লাহ যে কোষ বিভাজন কাকে বলে, কত প্রকার, কি কি ডিটেইলস। ক্লাস 9-10 বইও কোষ বিভাজনের একটা আলাদা চ্যাপ্টার ছিল, সেখানেও পড়েছো। তার মানে সেই অধ্যায় আমাদের জন্য সহজ হবে। এখন তার মানে জননকোষ কাকে বলে? জননকোষ হলো যে বংশ বৃদ্ধির কাজে অংশগ্রহণ করে যে কোষগুলো, সেইগুলোকে আমরা বলবো জননকোষ। আমরা আজকের ক্লাস এই পর্যন্তই করি, আজকে এই পর্যন্ত শেষ করি। আগামী ক্লাসে কোষের সূক্ষ্ম গঠন বলতে কি, যে উদ্ভিদ কোষ যদি হয় তাহলে বাইরে একটা শক্ত জড় কোষ প্রাচীর থাকবে, এরপরে কোষ ঝিল্লি থাকবে। কোষ ঝিল্লি উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে, কিন্তু কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। এটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা ইউনিক বৈশিষ্ট্য। হ্যাঁ, এখন কোষ প্রাচীরের ব্যাপারটা তোমাদের একটু বলে দিই। কোষ প্রাচীর হলো, খেয়াল করবে, একটা শক্ত জড় পদার্থ। এখন শক্ত জড় পদার্থ বলতে কি বোঝাচ্ছে? খেয়াল করবো, যত পৃথিবীতে প্রাণী আছে এই সব প্রাণীর শরীর নরম হয়, কারণ হলো এদের শরীরের কোষে যে কোষটা আছে, এই কোষে কোষ প্রাচীর নাই, কারণ কোষ প্রাচীর তো শক্ত। আর কোষ প্রাচীর না থাকার কারণে প্রাণীদের শরীর নরম হয়। খেয়াল করো, টিপ দিলে, এভাবে চাপ দিলে, খেয়াল করো, যেভাবে চাপ দিলে বসে যাচ্ছে, শরীরের ভিতরে এলাস্টিসিটি আছে, হ্যাঁ, বসে যাচ্ছে।
তার মানে নরম আমাদের শরীর, প্রাণীর শরীর নরম একটাই কারণ, সেটা হলো কোষপ্রাচীর নাই। আর উদ্ভিদের শরীর অনেক শক্ত। কেন শক্ত? কারণ হলো উদ্ভিদের যে কোষগুলো আছে, শরীরে যে কোষগুলো আছে, এই কোষগুলোর প্রত্যেকটাতে কোষপ্রাচীর আছে। তার মানে এটা উদ্ভিদ কোষের একটা ইউনিক বৈশিষ্ট্য। কোষ ঝিল্লি এটা হলো উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষেও থাকে। সাইটোপ্লাজম কোষ উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে। নিউক্লিয়াস উদ্ভিদ কোষেও থাকবে, প্রাণী কোষেও থাকবে। তার মানে আমরা একে একে আগামী ক্লাসে এইগুলোর গঠন শেষ করবো ইনশাল্লাহ। তাহলে আগামী ক্লাসে তোমাদের আবারও দেখা হবে তোমাদের সাথে, এই আশা ব্যক্ত করছি। আর আরেকটা ব্যাপার হলো যে যে আজকের পড়াটা হলো কোষ কাকে বলে, কোষ তত্ত্ব কি, কোষের প্রকারভেদ বর্ণনা করো। হ্যাঁ, এই পড়াটা আগামী ক্লাস না হওয়া পর্যন্ত এই পড়াটা কমপ্লিট করে ফেললাম। তাহলে আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ, সেই আশা করতেছি। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ।